রোদ্দুর, তোমাকে এক্ষুনি যে কথাটা বললাম তার আগের মুহূর্তে আমার মানসিক অবস্থা এরকম ছিল না কিন্তু। তাছাড়া তুমি যদি ভাবো যে তুমি সবসময় তোমার থেকে আমাকে কর্নার করে রাখবে, তোমার থেকে আমাকে দূরে সরিয়ে রাখবে, অবিশ্বাস করবে, তোমার মনে যত খারাপ ভাবনা আমাকে নিয়েই থাকবে, তাহলে তো আমার দূরে সরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকবে না বলো। কারণ আমি যেই মানুষটা, সে আর কি নিয়ে বাঁচবে? বাঁচার জন্য তো আমারও একটা সাপোর্ট লাগবে রোদ্দুর। হ্যাঁ, তোমার সাপোর্টের অভাব নাকি জীবনে? প্লিজ রোদ্দুর, আমাকে এইভাবে ঠুকে কথা বলো না। কি বলো তো, আমি না আর এগুলো সহ্য করতে পারছি না। আমি তো মনে প্রাণে চাই তুমি একদম সুস্থ হয়ে যাবে আগের মতো, আমরা একসঙ্গে আবার ভালোভাবে সংসার করব, আমি গান গাইতে যাব, তুমি হসপিটালে যাবে, একদম আগের মতো। তুমি না নিজেই নিজের জীবনে এত প্রবলেম টেনে আনলে মোর। আমি তো আগেই বলেছিলাম এসব ট্রিটমেন্ট করে এতগুলো টাকা খরচা করে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমার হয়তো আয়ু বাড়বে কিছুদিন, কিন্তু এটা করাতে গিয়ে তোমাকে নিজের জীবনের খুব ইম্পর্টেন্ট, খুব ক্রুশিয়াল কিছু টাইম নষ্ট করতে হবে। তার থেকে এসব ঝামেলায় না গিয়ে আমি শান্তিতে চোখ বুঝতাম, তুমি মুক্তি পেতে। আর সেই জন্য তুমি মরে যেতে চাও? নিজের জীবনকে জোর করে টেনে হিঁচড়ে বেঁচে থাকতে চাইবো সেরকম অপদার্থ মানুষ আমি নই। যতদিন বেঁচেছি ভালো করে বেঁচেছি, প্রাণ খুলে বেঁচেছি। আর তাছাড়া একটা মানুষ বেশি দিন বাঁচবেই না, তার উপর এক্সপেরিমেন্ট করে জোর করে তাকে ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা, তাও কয়েকটা দিনের জন্য, আমার মতে বেকার। তার থেকে আমি শান্তিতে মরতে চাই। বাহ, তাহলে তুমি আমাকে কি করতে বলছো? মানে আমার কি করণীয়? এই তো একটু আগেই বললাম, তোমার অনেকদিন আগে থেকেই আমাকে ছেড়ে নিজের জীবনের গতিপথ নিয়ে একটু ভাবা দরকার ছিল। তাহলে তোমার জীবনটা অনেক বেশি সেফ হতো, সিকিউর হতো, আর আমি অনেক শান্তিতে চোখ বুঝতে পারতাম। রোদ্দুর প্লিজ, প্লিজ রোদ্দুর, সব কথাগুলো আমাকে আর বলো না। তুমি এগুলো বলছো তো আমি সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আর বলো না। আমি তোমাকে কোনো কষ্ট দিচ্ছি না মহল, যেটা সত্যি সেটাই বলছি। আচ্ছা, আমাকে একটা কথা বলবে, তোমার কি আমার উপর অনেক রাগ? কি আশ্চর্য, আমার তোমার উপর রাগ থাকবে কেন? নিশ্চয়ই আছে, তাহলে তুমি এই ধরনের কথা তো আমাকে কোনোদিনও বলনি, তুমি বলতেই পারো না। তুমি আমাকে বিশ্বাস করছো না, আমি তোমাকে বারবার বলছি, তুমি অনুরূপকে বিশ্বাস করছো, বলো না। শোনো মহল, আমি শুধু বিশ্বাস করি যে কোনো মানুষ সারা জীবন এক থাকে না। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে একটা চেঞ্জ আসতে পারে, আর রূপের মনের মধ্যে সেরকমই একটা চেঞ্জ এসছে, একটা অন্য মানুষ এখন। অনুরূপ আর অনুরূপ আমার ভালো লাগছে না এই নামটা শুনতে। আমার যা বিশ্বাস আমি তাই বলছি। ও, অনুরূপকে বিশ্বাস করতে পারছো আর আমাকে করতে পারছো না তুমি? দেখো মহল, তুমি সারা জীবন বলে এসেছো যে তুমি এক সময় সত্যি অনুরূপকে ভালোবাসতে, রূপও তোমাকে ভালোবাসতো। আর যদি তুমি আমাকে বলো যে তোমাদের অন্তরে এখনো কোথাও একটা একটু ভালোবাসা রয়ে গেছে, আমি কষ্ট পাবো না। তবে হ্যাঁ, তুমি যদি আমার কাছে সব সত্যি অস্বীকার করো আমি কষ্ট পাবো। হাতে নাতে ধরা পড়ার পরেও যদি তুমি সবটা অস্বীকার করো, তাহলে আমি কষ্ট পাবো। কই রূপ তো একবারও কিছু অস্বীকার করছে না মনে, ওর তো গাটস আছে, ও সবটা মেনে নিচ্ছে। কিন্তু হ্যাঁ, হয়তো বাড়ির সবার সামনে মানতে পারছে না। কি করবে, ওরও মনে হচ্ছে সবাই হয়তো ওকে আবার ভুল বুঝবে, মিসআন্ডারস্ট্যান্ড করবে, তাই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে তো সত্যি একটা সম্পর্ক আছে, না থাকলে যা ঘটছে সেগুলো তো ঘটতো না। বিশ্বাস করো রোদ্দুর, কিচ্ছু ঘটেনি আমাদের মধ্যে, কিচ্ছু ঘটেনি। শোনো, এবার বিশ্বাস করো, তোমার জন্য যে খুব ইম্পর্টেন্ট একটা দিন, বর্ষসেরার অ্যাওয়ার্ড পাবে, তুমি কান্নাকাটি করো না, যাও রেডি হয়ে নাও, বেরো। আমি কিচ্ছু চাই না, কিছু চাই না রোদ্দুর।
তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে নিয়ে সুখে সংসার করতে চাই। আমি আর কিচ্ছু চাই না। আমি চাই না আমাদের মধ্যে আর কেউ আসুক। আমি জানি তুমি আমাকে স্বার্থপর ভাবো, ছোট মনের মেয়ে ভাবো, ভাবতেই পারো। আমার তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি স্বার্থপর, আমি ছোট মনের মেয়ে, কিন্তু তাও আমি তোমার সঙ্গেই থাকতে চাই। কারণ তুমি যদি আমাকে দূরে ঠেলে সরিয়ে দাও, আমি আর বাঁচবো না। রোদ্দুর দেখো না, রোদ্দুর দেখো, আমি বাঁচবো না। কথাটা শোন, প্লিজ আমাকে সরিয়ে দিও না রোদ্দুর, প্লিজ দিও না আমাকে সরিয়ে, রোদ্দুর প্লিজ। আচ্ছা নীলাঞ্জন, তুমি আমাকে একটা কথা বলো তো, কোনটা আমি তোমাকে অন্যায় বলেছি এর মধ্যে? তুমি আমাকে ঠকিয়ে আমার বোনকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছ রাতে, তুমি আমাকে ঠকিয়ে মিথ্যে কথা বলে আমার বোনেরই জন্মদিন সেলিব্রেট করছো, তুমি ঘন্টার পর ঘন্টা আমার বোনের সঙ্গে ফোনে ব্যস্ত থাকছো, তুমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনেক অনেক গল্প করছো আমার বোনের সঙ্গে, আর নিজের ফোনটাকে তুমি লক করে রাখছো 24 আওয়ার্স, যাতে তোমার ফোনটা আমি কোনোভাবেই ওপেন না করতে পারি। তাই নাকি? তো তাই যদি হবে, তুমি কি করে জানলে আমি তোমার বোনের সঙ্গে কথা বলি সোশ্যাল সাইটে? নীলাঞ্জন, তুমি ফোনটা লক করে রেখেছো, কিন্তু আমার বোন তো আর ফোনটাকে লক করে রাখেনি। আমি যখন ও বাড়িতে গিয়েছিলাম তখন আমার দরকার ছিল বলে আমি ওর ফোনটা একটু ঘাঁটাঘাঁটি করেছিলাম। তখন তোমাদের দুজনের প্রচুর কনভারসেশন আমি পেয়েছি। মিথ্যে কথা বলো আরেকটা, ডিনাই করো। এটা কি হলো? করো ডিনাই। কি আশ্চর্য! আমি কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো না, সেসব তুমি ঠিক করে দেবে? আমায় বিয়ে করে আমি কি তোমার কৃতদাস হয়ে গেছি? না না, বিয়ে করে একেবারেই তুমি আমার কৃতদাস হয়ে যাওনি, কিন্তু তুমি এই স্বেচ্ছাচারিতাটাও করতে পারো না। কোনটা স্বেচ্ছাচারিতা? তুমি ঘরে আমাকে রেখেছো আর বাইরে আমার বোনের সঙ্গে সম্পর্ক রেখেছো, এটা হতে পারে না। ভদ্র ভাষায় কথা বলো। আমি যথেষ্ট ভদ্র ভাষায় কথা বলছি, যথেষ্ট সচেতনভাবে কথা বলছি, আর শুধু আমি কেন, বাইরের প্রত্যেকটা লোকও এটাই ভাবতে শুরু করবে যে মেয়েটার এখনো বিয়েই হয়নি, যে মেয়েটার সামনে গোটা জীবন পড়ে রয়েছে, সেই মেয়েটার জীবনটা তুমি এভাবে নষ্ট করতে পারো না নীলাঞ্জন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি আমার জীবনটাকেও এভাবে নষ্ট করতে পারো না, তুমি আমাকেও এইভাবে দোটানার মধ্যে রাখতে পারো না। নীলাঞ্জন, বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমি তোমাকে অবিশ্বাস করছি, আমার স্বামীকে অবিশ্বাস করছি, প্রত্যেকটা মুহূর্তে আমি টুকিকে, আমার ছোট বোনকে অবিশ্বাস করছি, আর এই অবিশ্বাসের যন্ত্রণাটা আমার হচ্ছে নীলাঞ্জন, তোমাদের হচ্ছে না। কি আশ্চর্য! মাঝরাতে চিৎকার করছো কেন? তুমি মাঝরাতে বাড়ি ফিরেছো কেন? বেশ করেছি। আমিও তাহলে চিৎকার করে বেশ করে না করতে পারো না। মা ঘুমাচ্ছে, মা জেগে যাবে, পাড়ার লোকজন আছে, তারা শুনলে কি বলবে? তোমার নেবে কমপ্লেন করবে এবার। গুড, তাহলে তো খুব ভালোই হবে। তুমি পাড়ার সবার কাছে প্রমাণ করতে পারবে আমার মাথার গন্ডগোল আছে, আর খুব সহজেই আমাকে বের করে দিতে পারবে, তাই না? কিন্তু নীলাঞ্জন, এ ঠিক উল্টোটাও হতে পারে, এটা মাথায় রেখো। কারণ পাড়ার লোকের সহানুভূতিটা আমি হঠাৎ করে পেয়ে যেতে পারি। পাড়ার লোক যখন আসল ঘটনাটা জানতে পারবে যে তুমি আসলে আমাকে বিয়ে করে বাড়িতে বসিয়ে রেখে আমার বোনের সঙ্গে বাইরে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ, দিনের বেশিরভাগ সময় তুমি আমার বোনের সঙ্গে কাটাচ্ছ, তখন কিন্তু পাড়ার লোক আর তোমার পক্ষে নাও যেতে পারে নীলাঞ্জন। তখন কিন্তু তুমি পাড়ার কারুর সহানুভূতি নাও পেতে পারো, এটা ভীষণভাবে মাথায় রেখো তুমি। শ্রীপর্ণা, তুমি এভাবে প্রত্যেকদিন আমার সম্মান নষ্ট করতে পারো না। 100 বার পারি। তুমি যদি আমার সম্মান নষ্ট করো, আমিও 100 বার তোমার সম্মান নষ্ট করতে পারি। আচ্ছা, কিসে তোমার সম্মান নষ্ট হচ্ছে বলতে পারো? তোমার বোনের জন্মদিনের সেলিব্রেশনে আমি তো তোমায় নিয়ে গিয়েছি। আমি তো তোমায়... তোমার কি 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 তোমার? নীলাঞ্জন, তুমি আমাকে আমার বোনের জন্মদিনের পার্টিতে নিয়ে গেছো, নাকি তুমি আমাকে মিথ্যে কথা বলে অফিসের পার্টি আছে বলে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলে, আমি তোমাকে ধরতে বাধ্য হয়েছি, ধরা পড়ার পর তুমি স্বীকার করেছো, তারপর তুমি আমাকে আমার বোনের জন্মদিনের পার্টিতে নিয়ে যেতে বাধ্য হয়েছো। আর শোনো, আমার বোনের জন্মদিনে আমি 100 বার কেন 1000 বার যেতে পারি, এখানে তোমার কোনো পার্ট নেই তো,
তোমার আমাকে নিয়ে যাওয়ার দরকার কি ছিল? নিয়ে যেতে না। ঘটনাচক্রে তুমি আর আমি একই বাড়িতে থাকি, তাই আমরা একসঙ্গে আমার বোনের জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করতে গেছি, দ্যাটস ইট। শ্রীপর্ণা, আজকাল অনেক বেশি কথা বলছো তুমি। তোকে আমি কিন্তু তোমার প্রথম জীবনে তুমি কি করেছো, কি করে কাটিয়েছো, সেসব নিয়ে কিচ্ছু জানতে চাইনি। তুমিও তো একটা মানুষের সঙ্গে এতগুলো বছর ছিলে, আমি কি তুমি কখনো তা নিয়ে একটা কোনো কথা বলেছি? কি বলতে চাইছো তুমি? কি আবার বলতে চাইবো? বিষয়টা তুমি কখনো নিজে ভেবে দেখেছো? কি ভেবে দেখবো? ছাড়ো ছাড়ো। না, ছাড়বো না আমি তোমাকে, কিছুতেই ছাড়বো না। তুমি বলো চুপ করে আছো কেন? কি ভেবে দেখবো? কি ভেবে দেখবো আমি? হ্যাঁ, আমি একবার বিবাহিত ছিলাম তো। আমি ছিলাম না, বিয়েটা আমি করিনি, তুমি করে ফেলেছিলে। আজ আমি বিয়ে করেছি একটা বিবাহিত মেয়েকে। নীলাঞ্জন, নীলাঞ্জন, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো কি বলতে চাইছো তুমি এক্স্যাক্টলি? তোমাকে বলতেই হবে, চুপ করে থাকলে চলবে না। একটা বিবাহিত মেয়েকে তুমি বিয়ে করেছো, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? তার মানে আমি একবার ব্যবহৃত হয়েছি আর তুমি ফ্রেশ, তাই বলছো? তুলি, ভদ্র ভাষায় কথা বলো। এবারে এসব কথা চলে না, নোংরা কথা বাচ্চা। মুখে চলে না, কিন্তু মনে মনে চলে, তাই তো? তাই জন্যই তুমি এই কথাটা, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে। নীলাঞ্জন, শোনো, মাথায় রাখবে যে আমি তোমাকে লুকিয়ে কিচ্ছু করিনি। তুমি জানতে যে আমার বিয়ে হয়ে গিয়েছিল, সেটা জানার পর তুমি আমাকে বিয়ে করেছিলে। তারপর তাহলে তুমি এই কথাটা কেন বললে বলো? কেন বললে তুমি যে তুমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছো? বলো, বলতেই হবে তোমায়, বলো। দেখো শ্রীপর্ণা, তুমি যদি ভদ্রভাবে থাকতে, আমার সঙ্গে অকারণে সমস্ত অশান্তি না করতে, তাহলে কথাগুলো উঠতো না। সবকিছু নির্ভর করে সিচুয়েশনের উপরে, সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, সব সিচুয়েশনের ওপর নির্ভর করে। সেটা আমার থেকে ভালো আর কে বুঝতে পারবে নীলাঞ্জন? খুব ভালো করেই বুঝতে পারছি। আমাকে একটা কথা বলবে? মুখে এক আর মনে আর এক কেন করেছিলে তুমি? বলো। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, তবে আমি কিন্তু বিয়েটা ভালোবেসে করিনি অনির্বাণকে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার বাড়ি থেকে জোর করে আমার বিয়েটা দেওয়া হয়েছিল। আর তুমি কি করেছিলে নীলাঞ্জন? তুমি আমার বোনকে ভালোবেসেছিলে, তো ভালোই যখন বেসেছিলে, বিয়েটা করনি কেন তোমরা? নাকি আমাকে হঠাৎ করে দেখে তোমার পুরনো প্রেম উথলে উঠেছিল, মহান হওয়ার বাসনা হয়েছিল নাকি? বলো বলো, কি হলো? আমি বলছি, তোমার আসলে মহান হওয়ার বাসনা হয়েছিল। তা মহান হওয়ার বাসনা যখন হয়েছিল, মহানত্বটা বজায় রাখতে পারলে না কেন তুমি? হঠাৎ মাঝপথে মহানত্বটা ভেঙে পড়েছে, ভেতর থেকে অন্য একটা মানুষ বেরিয়ে এসছে। প্রত্যেকটা মুহূর্তে আমাকে অসম্মান করছো, অপমান করছো তুমি। আচ্ছা, তুমি কি আমাকে বাড়িতে থাকতে দেবে না দেবে না? পরিষ্কার করে বলো। আমি তোমাকে বাড়িতে থাকতে দেব, কিন্তু তুমি যদি মনে করে থাকো যে প্রত্যেকটা মুহূর্তে আমাকে এইভাবে মানসিক নির্যাতন করবে আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে, তাহলে কিন্তু তুমি ভুল করছো। শ্রীপর্ণা জীবনে একবার হেরেছে, বারবার হারবে না। শোনো শ্রীপর্ণা, একটা কথা তোমাকে পরিষ্কার করি, তুমি জোর করে তোমার আইনের অধিকার দিয়ে আমাকে আটকে রাখতে পারো, মানে আমার এই বাইরের শরীরটাকে, কিন্তু না, আমার মনকে তুমি আটকে রাখতে পারবে না। আপাতত আমার এই বাইরের শরীরটাতেই চলবে, কারণ আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি। আর যাই হোক, পুরুষ মানুষের মনের ওপর কোনো ভরসা নেই। সেই মন যখন খুশি যা খুশি করতে পারে। সেই মনটা আসলে ভেতরে ভেতরে ব্যভিচারী। তুমি মনে মনে যাকে খুশি ভালোবাসোকে যাও, যা ইচ্ছে করোকে যাও, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার এই বাইরের শরীরটাকে আটকে দিলাম। তোমাকে আমি এই গণ্ডির বাইরে যেতে দিলাম না নীলাঞ্জন। ইটস মাই চ্যালেঞ্জ। তুমি যাওয়ার চেষ্টা করলে আমাকে আইনের পথ নিতে হবে। তুলি, বলতে বাধ্য হচ্ছে তোমাকে, তুমি একটা বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক? আমি? হ্যাঁ, তুমি। আমি বিশ্বাসঘাতক না তুমি? ভালো করে নিজেকে জিজ্ঞেস করে তবে কথাটা বলছো? ভালো করে বিবেচনা করে দেখেছো যে তুমি কি বলছো? নীলাঞ্জন, কোন বিশ্বাসঘাতকতা আমি তোমার সঙ্গে করেছি বলো? প্রত্যেকটা মুহূর্তে আমাকে ঠকিয়ে যাচ্ছ, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। সেটা তোমার জন্য, কারণ তুমি কোনো কিছু সহজ করে গ্রহণ করতে পারো না।
ইউ আর সো মিন। তুমি সবকিছু জটিল করে ভাবো, সহজ করে কিছু দেখতেই পারো না। কোনটা সহজ করে দেখার কথা ছিল আমার বোনের সঙ্গে সিনেমা দেখতে যাওয়াটা? যদি তাই হতো, আমার বোন তো শুধু তোমার অফিস কলিগ নয়, তার সঙ্গে তোমার একটা ফ্যামিলি রিলেশন আছে বলে তুমি দাবি করে থাকো। তো সেই ফ্যামিলি রিলেশনটা তো আমার সূত্রে, সে আমার বোন। তাহলে তুমি আমাকেও ইনভাইট করোনি কেন নীলাঞ্জন? তাহলে তো আমার কিচ্ছু মনে হতো না, সবকিছু সহজ থাকতো। অথবা তারপরে যে আমার বোনের জন্মদিনের পার্টি তুমি অ্যারেঞ্জ করে ফেললে, সেখানেও আমাকে বললে না। অথচ আমার বোন তো, তার জন্মদিনের পার্টি আমার আর তোমার একসঙ্গে গিয়ে সেলিব্রেট করার কথা ছিল। নাকি আমার যাওয়াটা তোমার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছিল? কি হলো, উত্তর দাও, বলো। দেখো শ্রীপর্ণা, টুকি তোমার বোন হতে পারে, আমার শালী, কিন্তু তার বাইরেও আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা এক অফিসে কাজ করি, অনেকদিন আগে থেকেই কাজ করি। আমরা কালিগ, অনেক প্রজেক্টে একসাথে আমরা সাকসেসফুলি কাজ করেছি, এখনো করছি। আমার কাছে এই সম্পর্কটা কম মূল্যবান নয়। আমার মনে হয় মানুষের জীবনে প্রত্যেকটা সম্পর্কের জন্য আলাদা কম্পার্টমেন্ট আছে, সেগুলো আলাদা রাখাই ভালো, না হলে তাতে জটিলতা বাড়ে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আসলে প্রত্যেকটা কম্পার্টমেন্ট থেকে মিস্টার নীলাঞ্জনের যা যা নেওয়ার কথা নিয়ে নেবে, যা যা পাওয়ার কথা পেয়ে যাবে। ডে এন্ডে প্রত্যেকটা কম্পার্টমেন্টকে অবহেলা করবে, প্রত্যেকটা কম্পার্টমেন্টে যে যাত্রীরা রয়েছে তাদেরকে ঠকাবে। এই ঠকানোটাই তোমার মোটো, তাই তো? তুমি বুঝবে না, তুমি জীবনে ঠকানো এই সমস্ত কয়েকটা শব্দই তুমি জানো, তার বাইরে তুমি কিচ্ছু বুঝবে না, তুমি জানোই না কিছু। আর যাকে আমাকে টায়ার্ড, একটু এখনো ফ্রেশ হতে পারিনি, আমি একটু শুতে চাই, প্লিজ আমাকে একটু শান্তি দাও, শান্তিতে ঘুমোতে চাই। কে না করেছে তোমাকে ফ্রেশ হতে? আমি না করেছিলাম ফ্রেশ হওয়ার জন্য? কি করে হব? ঢোকার পর থেকে যা শুরু হলো, একবার তো ভেবে দেখলে না? আর আমি যে অত রাতে একা একা বাসে করে বাড়ি ফিরলাম, তুমি একবার খোঁজ নিয়েছিলে আমার? একবারও চিন্তা হয়েছে তোমার আমার জন্য? কি নীলাঞ্জন, চিন্তা করেছিলে? আমি তো তোমার গাড়িটা ইউজ করিনি, তারপরে তুমি একটা ফোন করে আমার খোঁজ পর্যন্ত নিতে পারোনি। আর খোঁজ নেবে কি করে? ও আচ্ছা আচ্ছা, তুমি বোধহয় আমার বোনের মান ভঞ্জন করতে এত ভাবে বিজি ছিলে যে আমার ফোনটা রিসিভ করার সাহসটুকুও তুমি দেখাতে পারো। আচ্ছা আচ্ছা, নাও আই গট দ্য পয়েন্ট। ব্যাপারটা কি জানো, টুকি তো আসলে তোমার থেকে অনেক ছোট, একদম বাচ্চা মেয়ে। একটা বাচ্চা মেয়ের মন পাওয়ার জন্য তুমি তোমার বিবেচনা, বোধ, যুক্তি, বুদ্ধি সমস্ত কিছু হারিয়েছো। তুমি আসলে তোমার মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেছো। তুলি, এরকম চিৎকার করলে আমি কি বাধ্য হবে? শেষ করো। কিসের কি করতে বাধ্য হবে? নিজের স্ত্রীর গায়ে হাত তুলবে নাকি? না, বাধ্য হবে লিগাল স্টেপ নিতে। যেমন তোমার অধিকার আছে আমাকে আটকে রাখার, আমার অধিকার আছে তোমার সঙ্গে না থাকতে চাওয়ার, না থাকার। তুমি যেমন আইনের সাহায্য নিতে পারো, আমিও পারি। আমি দেশের স্বাধীন নাগরিক, আমার সে অধিকার আছে। তোমার যেমন অনেক বক্তব্য আছে, আমারও আছে। আমার বিশ্বাস করছে এগুলো আমাকে কোর্টে বলার সুযোগ দেবে। দেখো তুমি, আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমাকে কোনো শাস্তি পেতে হবে। আমি যদি কারোর সঙ্গে থাকতে না চাই, কেউ আমাকে তার সঙ্গে থাকতে বাধ্য করতে পারে না। সরি। নীলাঞ্জন, আমার কথাটা শুনে যাও। চ্যালেঞ্জ রইল আমার, দেখি কি করে তুমি আমাকে ছেড়ে যাও। আমিও মাটি কামড়ে এখানেই পড়ে থাকবো, দেখি কি করে তুমি তোমার কাঙ্ক্ষিত মুক্তি খুঁজে পাও। আপনারা জানেন আমরা প্রত্যেক বছর সঙ্গীত সম্মান দিয়ে থাকি। এবছরেও আমরা এই সঙ্গীত সম্মান দেব 6 জনকে। এবং আমার কাছে খবর আছে যে এবছরে যারা প্রার্থী হচ্ছেন তারা ইতিমধ্যেই উপস্থিত হয়ে পড়েছে আমাদের মধ্যে, এবং দর্শক আসনেও আপনারা বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছেন
এবছরে কোন 6 জনকে সম্মানিত করা হয় সঙ্গীত সম্মানে। তাই আর সময় নষ্ট না করে আমরা প্রথমেই চলে যাব কোন 6 জন হচ্ছে এবছরের সঙ্গীত সম্মানের উত্তরাধিকার, এবং তারপরেই জানাবো এবছর বর্ষসেরা সঙ্গীত ব্যক্তিত্বের নাম। তারপরে থাকবে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষণ, বর্ষসেরা কি হবে বলে মনে হচ্ছে? কে আবার? আমাদের বাড়িরই দুজনের মধ্যে কেউ একজন হবে। এই দুজনের মধ্যে একজন হলে আমার তো মনে হচ্ছে রোদ্দুরি হবে। আর তার কোনো মানে নেই, মহুলও হতে পারে। আবার অনুরূপও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনুরূপ হতে পারে, দেখো নামটাই আমার মাথায় আসে। অনুরূপ আজকে এখানে থাকলে নিশ্চয়ই ওকেও ফেলিসিটেট করতো, ও নেই তাই মানে। দেখো আমার যেটা মনে হয় যে এই জেনারেশনের মধ্যে মানে প্রথম দিনের মধ্যে তো অনুরূপ অবশ্যই পড়ে। আজকে রোদ্দুর মহুলকে যদি এখানে ফেলিসিটেট করা হয় তো আমার ডেফিনেটলি অনুরূপেরও ওটা পাওনা। তবে দুঃখের সাথে জানানো হচ্ছে যে অনুরূপ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি, তবে তাকে যে সম্মান দেওয়া হবে তা তিনি মহুল ঘোষের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। তো বিশ্বাস করো, এই বিষয়ে আমি কিছু জানতাম না। চলো 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 পাল্টাই।